বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো কারো কাছে অচেনা বা অজানা কিছুটা। সেটা হচ্ছে হালাল ইন্ডাস্ট্রি। হালাল ইন্ডাস্ট্রি কি? হালাল ইন্ডাস্ট্রি হচ্ছে যেসব হালাল পণ্য, হালাল দ্রব্য মুসলিমরা ব্যবহার করেন নানানভাবে, সেইটা ভিত্তিক যে ইন্ডাস্ট্রি গড়ে উঠছে বা শিল্প গড়ে উঠছে দুনিয়াব্যাপী, সেটাকে একসঙ্গে বলা হয় হালাল ইন্ডাস্ট্রি। তো এই হালাল ইন্ডাস্ট্রি বিষয়টার সঙ্গে ইসলাম চর্চার বিবর্তন মুসলিমদের মধ্যে এবং ইসলাম বা ধর্মচর্চার যে সামাজিক নতুন নতুন রূপ পাচ্ছে এবং এইসবের মধ্যে দিয়ে ধর্ম এবং এই আধুনিক বাজার, আধুনিক সমাজ, আধুনিক দুনিয়ার যে মিল মোকাবেলা হচ্ছে মুসলিম সমাজে, ইসলামী সমাজে, সেইটার কি ধরন ধারণ হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা আলাপ করব। যেমন ধরেন, আপনি একটা সুপার শপে দাঁড়ায় আছেন, তাক ভর্তি পণ্যে কোথাও হালাল পণ্য, কোথাও আবার নাই, কোথাও মালয়েশিয়ার বোর্ডের লোগো, কোথাও আবার অন্য দেশের। এই ছোট ছোট লোগোগুলোর ভেতরে আসলে ইসলামের দীর্ঘ ইতিহাস, নতুন ধরনের মার্কেট আর রাষ্ট্র, বাজার, ধর্মের সম্পর্ক সব মিলায়ে অনেকগুলা গল্প আসলে জড়ায়ে আছে বা জড়ায়ে যাচ্ছে। আজ সেই সব নিয়ে কিছু আলাপ করব। বন্ধুরা, সামান্য বিশেষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অরূপ রাহি আছি আপনাদের সঙ্গে। প্রথমেই একটা বেসিক বা প্রাথমিক প্রশ্ন আমরা করতে পারি। হালাল আসলে ইসলামী ঐতিহ্যে কি অর্থ বহন করে? ক্লাসিক্যাল বা চিরায়ত ফিকহে বা ফিকহে মানবীয় কাজ 5 ভাগে ভাগ করা হয়, যেমন ফরজ অবলিক বা ফরজ এবং ওয়াজিব, মানদুব এবং মুস্তাহাব, মুবাহ এবং হালাল, মাকরু আর হারাম। এখানে হালাল মানে মূলত অনুমোদনপ্রাপ্ত বা বৈধ। এইগুলির আবার নানা মাত্রা এবং রকম ফের আছে। আফগান বংশোদ্ভূত ইসলামী আইনবিদ মোহাম্মদ হাশিম কামালি, যিনি মালয়েশিয়ায় লম্বা সময় প্রফেসর হিসেবে কাজ করছেন, তিনি এই ক্লাসিক্যাল কাঠামো থেকে ইবাহা নীতি সামনে আনেন। তার ভাষায় ইসলামী আইন মূলত সব কিছু বৈধ যতক্ষণ না নিষেধ প্রমাণিত হচ্ছে, এই থিওরির উপরে দাঁড়ায় আছে। খাবারের ক্ষেত্রে এর মানে দাঁড়ায় খাদ্য মূলত হালাল, হারামের জন্য আলাদা নির্দিষ্ট প্রমাণ লাগবে। এখন ভাবেন, আপনি একটা সুপার শপে দাঁড়ায় আছেন, আপনার আচরণ কেমন? বেশিরভাগ সময়ই হয়তো আমরা ধরে নিই কোনো পণ্য হালাল লোগো না থাকলে সেটা সন্দেহজনক, আর লোগো থাকলে সেটা সেফ বা নিরাপদ। এইখানে যেন ক্লাসিক্যাল ইবাহা এর উল্টা একটা বাস্তব প্র্যাকটিস তৈরি হচ্ছে বা হয়ে গেছে। আগে প্রমাণের ভার ছিল নিষেধের উপর, আর এখন সেটা চলে যাচ্ছে অনুমতির উপর। এই পরিবর্তনটা শুধু ধর্মতাত্ত্বিক না, গ্লোবাল সাপ্লাই চেইন, অদৃশ্য ইনগ্রেডিয়েন্ট আর ট্রিলিয়ন ডলারের বাজার ব্যবস্থার মধ্যে দাঁড়ায় একজন সাধারণ ভোক্তা নিজে খুঁজে বের করতে পারে না কোনটা কিভাবে বানানো হয়েছে। তাই সার্টিফিকেশন, লোগো তার জন্য কেন্দ্রীয় একটা টুল হয়ে যায়। কামালি আরেকটা ধারণা নিয়ে কাজ করেন, সেটা হচ্ছে তয়্যিব। কামালি বলেন, কোরআনে বারবার আসছে হালাল এবং তয়্যিব, মানে অনুমোদনপ্রাপ্ত বা অনুমতিপ্রাপ্ত এবং ভালো, পবিত্র, নৈতিক। তার কাজ থেকে আমরা বুঝতে পারি তয়্যিবের মধ্যে পড়ে প্রাণীর কল্যাণ, শ্রমিকের অধিকার, পরিবেশের যত্ন, ন্যায় বিচার ইত্যাদি ইত্যাদি। শুধু শূকর বা অ্যালকোহল এড়ায়ে চলার ব্যাপার এটা নয়। বাস্তবে আজ অনেক হালাল সার্টিফাইড কারখানায় হয়তো নিষিদ্ধ উপাদান নাই, কিন্তু প্রাণীর কষ্ট, শ্রমিকের শোষণ বা পরিবেশ দূষণ আছে কি নাই সেটা সাধারণত চেকলিস্টে আসে না। ফলে হালাল ইন্ডাস্ট্রি আমাদের সামনে এমন একটা প্রশ্ন রেখে দেয়, মূল ফিকহি নীতি যেমন আছে, ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস আবার অন্যরকম। ইসলাম চর্চার বিবর্তনকে তাই একসাথে এই 2 স্তরে আমাদের দেখতে হয়। আর এই যে হালাল এবং হালাল ইন্ডাস্ট্রি, এইটা ধরে
ইসলামিক স্টাডিজ বা ইসলাম অধ্যয়ন শাস্ত্রের মধ্যেই নতুন বেশ কিছু বিষয় এবং পরিধি আসলে যুক্ত হয়েছে। এবং সেটা কীরকম পরিবর্তন? আগে ইসলাম নিয়ে পড়াশোনার মানে অনেকের চোখে ছিল কোরআনের তাফসির, হাদিসের শারহ, উসুলুল ফিকহ, ইতিহাস ইত্যাদি। এখন দেখা যাচ্ছে হালাল ইন্ডাস্ট্রিকে বুঝতে গেলে কেবল টেক্সট নয়, সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক এবং সামাজিক বাস্তবতাকেও পড়তে হচ্ছে। এখানে কামালির কাজ একটা উদাহরণ। তিনি শরিয়াকে শুধুই কিতাবি আলোচনার মধ্যে রাখেন নাই, বরং হালাল ইন্ডাস্ট্রির ইতিহাস, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কের নীতি, স্ট্যান্ডার্ড, মাল্টিলেভেল সার্টিফিকেশন এইসব তুলে এনে দেখাইছেন ফিকহি নীতি বাস্তবে কিভাবে নতুন প্রেক্ষিতে কাজ করতেছে এই হালাল ইন্ডাস্ট্রির জমানায়। আরেকজন গুরুত্বপূর্ণ গবেষক এই ক্ষেত্রে, যিনি জোহান ফিশার, ডেনমার্কের একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যানথ্রোপোলজিস্ট, যিনি আধুনিক ইসলাম এবং কনজিউমার কালচার নিয়ে কাজ করেন। তার কাজে তিনি দেখাচ্ছেন মালয়েশিয়া এবং ইউরোপের মুসলিমদের শপিং, হালাল বোর্ড বেছে নেওয়া, সার্টিফিকেট বিশ্বাস ইত্যাদি এথনোগ্রাফি করে যে প্রপার ইসলামিক কনজামশন একটা ব্যাপার তৈরি হচ্ছে। এটি হচ্ছে তার একটা দেওয়া ধারণা। এভাবে ইসলামিক স্টাডিজ এখন শুধু টেক্সট না, হালাল অফিস, সুপার শপ, ল্যাব, রাষ্ট্রীয় নীতি এসবই এখন গবেষণার অংশ। ইসলাম চর্চার বিবর্তন বোঝা মানে তাই শুধুই ধারণাগত বিবর্তন নয়, বরং প্রাতিষ্ঠানিক এবং সামাজিক বাস্তবতার পরিবর্তনও একসাথে দেখা। এবার বাজারের প্রসঙ্গটা ধরি। কানাডিয়ান সমাজতাত্ত্বিক ফ্রাঁসোয়া গথিয়ে, যিনি ধর্ম এবং বাজারের সম্পর্ক নিয়ে কাজ করেন, তার রিলিজিয়ন ইন দ্য মার্কেট এরা বইতে একটা ধারণা দেন। ধারণাটা এরকম যে মার্কেট রেজিম, তার মতে 1980-র দশকের পর থেকেই বিশ্বজুড়ে ধর্মসহ অনেক ক্ষেত্রেই নিউলিবারাল বাজার যুক্তি আর কনজামশন কালচারের, মানে নয়া উদারনীতিবাদী বাজার যুক্তি এবং ভোগবাদী সংস্কৃতির ভেতরে ধর্ম এবং ধর্ম বিষয়ক চর্চা সমাজগুলিতে একটা পুনর্গঠিত রূপ লাভ করতেছে। হালাল ইন্ডাস্ট্রি এখানে একটা গুরুত্বপূর্ণ কেস বা উদাহরণ। হালাল ফুডের পাশাপাশি হালাল ফ্যাশন, হালাল কসমেটিক্স, হালাল ট্যুরিজম, হালাল ফার্মা, হালাল ফাইন্যান্স সব মিলায়ে মার্কেট ইসলাম নামে একটা বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ধর্মীয়তা শুধু ইবাদতে নয়, লাইফস্টাইল প্যাকেজেও প্রকাশিত হইতেছে এই হালাল ইন্ডাস্ট্রির জামানায়। ইরানি আমেরিকান স্কলার ফায়েগে শিরাজি, যিনি একজন মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক, অধ্যাপক, তার বই ব্র্যান্ড ইসলামে দেখান কিভাবে ইসলামী লেবেলযুক্ত পণ্যের বড় অংশই আসতেছে মুসলিম মধ্যবিত্তের ধর্মীয় পরিচয় এবং ক্রয় ক্ষমতাকে লক্ষ্য করে। তার বিশ্লেষণে হালাল অনেক সময় আসলেই ইমানি উদ্বেগের অংশ, আবার একই সাথে সেটা কর্পোরেট ব্র্যান্ডিংয়েরও অংশ এই হালাল ইন্ডাস্ট্রির জামানায়। এখানে ধর্মের সামাজিক রূপান্তর, মানে ধর্মের চর্চার সামাজিক রূপান্তর ধরা পড়তেছে। আগে ধর্মীয়তা বেশি দেখা যেত মসজিদ, মাদ্রাসা, বড় আচার অনুষ্ঠানে, এখন সেটা দেখা যাচ্ছে আমি কোন রেস্টুরেন্টে খাইতে যাচ্ছি, আমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট রাখতেছি, আমি কোন পোশাক ব্র্যান্ডকে ইসলামী মনে করতেছি, এই সব নির্বাচনের মধ্যেও এক কথায় ধর্ম প্র্যাকটিসের একটা অংশ এখন কনজামশন চয়েস বা ভোগ পছন্দ করা, ভোগের উপাদান, উপকরণ, পণ্য পছন্দ করার একটা কালচার বা চর্চার অংশ হয়ে গেছে। এইবার আর একটা জরুরি প্রশ্ন, হালাল হারাম ঠিক করে কে এই হালাল ইন্ডাস্ট্রির জমানায়? একসময়ে এই প্রশ্নের উত্তরে আমরা হয়তো বলতাম ফকিহ, মুস্তাহিদ, উলামায়ে কেরাম এরা এটা ঠিক করেন। যেমনটা ইতিহাসবিদ লিওর হালেভি দেখাইছেন মডার্ন থিংস অন ট্রায়াল এই বইতে, যে 19 শতক এবং 20 শতকে নতুন প্রযুক্তি এবং পণ্য আসার পর মুসলিম সমাজে কিভাবে ফিকহি বিতর্ক শুরু হয়েছে নতুন করে। গ্রামোফোন, ব্যাংকনোট, রেল লাইন সব কিছু, টেলিফোন, টেলিগ্রাফ, ফটোগ্রাফ সব কিছু নতুন রকম বাস্তবতা হাজির করার পর এইটা নিয়ে আলেমের ফতোয়া, সাধারণ মানুষের প্রশ্ন সব মিলে একটা জীবন্ত বা একটা লিভিং প্রক্রিয়া, প্রসেস শুরু হয়েছে এই আধুনিক কালে। আজকে
হালাল ইন্ডাস্ট্রির এই জমানায় হালাল নির্ধারণে বড় ভূমিকা রাখে রাষ্ট্রীয় হালাল বোর্ড, যেমন মালয়েশিয়ায় এরকম প্রতিষ্ঠান আছে, ইন্দোনেশিয়া আছে, প্রাইভেট সার্টিফিকেশন এজেন্সি, নানা রকম টেকনিক্যাল কমিটি আর ল্যাব অডিট বিভিন্ন রকম প্রতিষ্ঠান। ওয়াইল হাল্লাক, যিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইসলাম বিষয়ক, তিনি তার দ্য ইম্পসিবল স্টেট বইতে যেমন যুক্তি দিয়েছেন, ক্লাসিক্যাল ইসলামিক গভর্নেন্স মডেল আর আধুনিক নেশন স্টেট পরস্পরের সাথে কাঠামোগতভাবে অসামঞ্জস্যপূর্ণ। তার মতে শরিয়া মূলত নৈতিক সাবজেক্ট গঠনের বা নৈতিক বান্দা বা প্রজা বা মানুষ গঠনের, সমাজের নাগরিক গঠনের একটা পদ্ধতি ছিল। আধুনিক রাষ্ট্র এইটাকে কোড বা স্ট্যান্ডার্ডে নামায়ে এনে তার চরিত্র পাল্টায় ফেলে। হালাল ইন্ডাস্ট্রিতে আমরা এই কথাটার একটা প্রমাণ দেখতে পাই। সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড অনেক সময় ফিকহি বিতর্কের পাশাপাশি রাষ্ট্রীয় এবং বাণিজ্যিক বিবেচনাতেও নির্ধারিত হয়। ডেনিশ নৃতত্ত্ববিদ জোহান ফিশার এই একটা প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল বাস্তবতার মধ্যে মুসলিম ভোক্তার অবস্থানকে গুরুত্ব দেন। তিনি দেখান অনেক মুসলিম কমিউনিটি বোর্ড টু বোর্ড, মানে এক বোর্ড থেকে আর এক বোর্ডের মধ্যে পার্থক্য করেন, কারা কঠোর, কারা ঢিলাঢালা, কারা বেশি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, এইসব নিয়ে নিজেদের বিশ্বাসের মানচিত্র তারা আঁকেন। প্রপার ইসলামিক কনজামশন বলে একটা ধারণা এই গবেষক দেন। এই প্রপার ইসলামিক কনজামশন ধারণা দিয়ে তিনি বুঝাতে চান এই ভোক্তারা ধর্মীয় সচেতনতা নিয়ে এই অথরিটি ল্যান্ডস্কেপের মধ্যে নেভিগেট করে বা নিজের মতো করে বেছে নেওয়া, চিন্তা করার এবং তার সিদ্ধান্ত নেওয়ার এবং সিদ্ধান্ত প্রয়োগ করার চর্চা করে। এখন আরেকটু কথা বলি মুসলিম পরিচয় এবং মুসলিম থেকে অন্যদের পার্থক্য বিষয়ক যে সমস্যা হাজির হয় বা বিষয়টা হাজির আছে এই হালাল ইন্ডাস্ট্রির জমানায়, সেটা নিয়ে ইউসা প্যাটেল, যিনি মার্কিন একজন অধ্যাপক এবং গবেষক, তার দ্য মুসলিম ডিফারেন্স বইটাতে দেখাইছেন ইতিহাস জুড়ে মুসলিম অমুসলিম পার্থক্য রক্ষার জন্যে পোশাক, খাদ্য, আচার আচরণে আলাদা থাকা নিয়ে দীর্ঘ ফিকহি আলোচনার ইতিহাস রয়েছে। তার কাছ থেকে বোঝা যায় তাসাব্বুহ বা অমুসলিমদের অনুকরণ এই বিষয়টা নিয়ে ভাবনা মুসলিম পরিচয় রাজনীতির কেন্দ্রে ছিল বা এখনও আছে। আজকের হালাল ইন্ডাস্ট্রি সেই দীর্ঘ ধারণাটাকে নতুন প্রেক্ষিতে সামনে আনে। এখন মুসলিম ডিফারেন্স বা মুসলিম পার্থক্য অনেক সময় দেখা যায়, আমি শুধু হালাল লোগো থাকা রেস্টুরেন্টে খাবো, আমি শুধু নির্দিষ্ট বোর্ড সার্টিফাইড ছাড়া মাংস নেব না, আমার ব্যবহৃত কসমেটিক্সও হালাল হওয়া লাগবে। এখানে ধর্মীয় পরিচয় আর কনজামশন বা ভোগ একসাথে কাজ করতেছে। বেলজিয়ান গবেষক কারেইন বনে এবং উইম ভারভেকে মাংস ভোক্তা মুসলিমদের উপর কাজ করে দেখাইছেন হালাল এক ধরনের ক্রিডেন্স কোয়ালিটি বা একটা গুণ যা ভোক্তা নিজে যাচাই করতে পারে না, তাকে বিশ্বাস করতে হয় কসাই, সার্টিফিকেশন বডি, ইমাম বা লোগোর উপর। এই বিশ্বাস নির্ভরতা হালাল ইন্ডাস্ট্রিকে ধর্মীয়ভাবে খুবই সংবেদনশীল করে তোলে। অজ্ঞান করে পশু জবাই করার মতন টেকনিক্যাল ইস্যুতেও গবেষকরা দেখাচ্ছেন বৈজ্ঞানিক আর ফিকহি বিতর্ক একসাথে চলতেছে এই হালাল ইন্ডাস্ট্রির জামানায়। এক সময় সমাজবিজ্ঞানীদের একটা অংশ মনে করতেন সমাজ যত আধুনিক হবে ধর্ম তত প্রাইভেট স্পেসে সরে যাবে, কিন্তু হালাল ইন্ডাস্ট্রি দেখাচ্ছে আধুনিক রাষ্ট্র, গ্লোবাল বা বৈশ্বিক বাজার আর টেকনো সায়েন্সের ভেতরেও ধর্ম খুব কংক্রিটভাবে কাজ করতেছে। ইন্দোনেশিয়াকে উদাহরণ হিসেবে এখানে ধরা যেতে পারে। কানাডিয়ান নৃতত্ত্ববিদ দারোমির রুদনিচকি, যিনি তার বই স্পিরিচুয়াল ইকোনমিক্সে ইন্দোনেশিয়ার স্পিরিচুয়াল ট্রেনিং প্রোগ্রাম বিশ্লেষণ করে দেখাইছেন কিভাবে ইসলামী ভাষা আর নৈতিকতা কর্পোরেট HR প্রোগ্রামে মিশে গিয়ে স্পিরিচুয়াল ইকোনমি তৈরি করে। ধর্ম এখানে আধুনিক কর্পোরেট কাঠামোর ভেতরেই কাজ করতেছে। হালাল ইন্ডাস্ট্রিতেও আমরা দেখি রাষ্ট্র হালাল নীতি করে, কর্পোরেট হালাল সাপ্লাই চেইন বানায়, ল্যাবগুলা হালাল স্ট্যান্ডার্ড টেস্ট করে, আর ভোক্তা সার্টিফিকেশন লোগোর ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। হালাল ইন্ডাস্ট্রি আধুনিক রাষ্ট্রের কাঠামোর ভেতরে শরিয়াকে পুনর্গঠন করার প্রক্রিয়ারও একটা অংশ।
এটা মার্কেট রেজিমে ধর্ম এবং তার চর্চার নতুন একটা আকার দিতে ভূমিকা রাখে। এটা এমন একটা জটিল বাস্তবতা যেখানে ধর্ম, রাষ্ট্র এবং বাজার ব্যবস্থা একসাথে কাজ করে। ইসলাম চর্চার বিবেচনার দিক থেকে দেখলে হালাল ইন্ডাস্ট্রি আমাদের দেখায় ক্লাসিক্যাল নীতি যেমন ইবাহা, হালাল তয়িব, ফিকহি ক্যাটেগরি এইগুলা এখন নতুন ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক প্রেক্ষিতে কাজ করতেছে। আলেমের ফতোয়ার পাশাপাশি এখন আছে রাষ্ট্রীয় বোর্ড, সার্টিফিকেশন এজেন্সি এবং টেকনিক্যাল স্ট্যান্ডার্ড। ধর্মচর্চার সামাজিক রূপান্তরের দিক থেকে দেখলে ধর্মীয়তা এখন নামাজ রোজার পাশাপাশি দৃশ্যমান হচ্ছে দৈনন্দিন কনজামশন ডিসিশনে। হালাল হয়ে উঠছে একদিকে নৈতিক পছন্দ, অন্যদিকে পরিচয় মার্কার বা পরিচয় চিহ্নের একটা ভাষা। আর আধুনিকতার দিক থেকে দেখলে দেখা যাচ্ছে রাষ্ট্র, বাজার এবং প্রযুক্তি ইসলামী প্র্যাকটিসকে নতুনভাবে ফ্রেম করতেছে স্ট্যান্ডার্ড, কোড এবং সার্টিফিকেশনের ভাষায়। একই সঙ্গে মুসলিম কমিউনিটি এই কাঠামোর ভেতর থেকেই নিজের ধর্মীয় অবস্থান নির্ধারণ এবং পুনর্গঠন করতেছে। হালাল ইন্ডাস্ট্রি তাই একই সাথে ইসলামিক স্টাডিজের নতুন গবেষণা ক্ষেত্র, ইসলামের ফিকহি ঐতিহ্য এবং ইনস্টিটিউশনাল বাস্তবতার মিলনের জায়গা, ধর্মীয় পরিচয় এবং কনজামশনের বা ভোগের সংযোগস্থল, আর আধুনিকতার ধর্ম সম্পর্ক বোঝার একটা জটিল কংক্রিট উদাহরণ। এই সব জটিল সম্পর্ক, বাস্তবতা আর চর্চার মধ্য দিয়ে মুসলিম কমিউনিটি ইসলাম সম্পর্কে নতুন চৈতন্য যেমন নির্মাণ করে, তেমনি তাতে প্রবেশও করে, রচনা করে যায় ইসলাম সম্পর্কে তাদের চৈতন্যের নতুন নতুন ইতিহাসের নানান রকম অংশ। দেখা হবে আরেক পর্বে।